2016 12ই ফেব্রুয়ারি। আমার সারা জীবন মনে থাকবে এই কথাটা, যে এরকম টাইম আমার স্বামী 3:30 সময় পড়ে গিয়েছিল। আর সেই যে পড়ে গেল, পড়ে যাওয়ার সঙ্গে সঙ্গে ওনার শরীরটাই যেন একদম ঘরে গেল। সেইখান দিয়ে যে মানুষটা শুয়েই গেল, আজও ওটা বসতেই পারলো না। আজ পর্যন্ত বসতে পারেনি? আজও অবধি বসতে পারিনি। কিছুদিন মনে করেছিলাম যে হয়তো কিছুদিন পরে ভালো হয়ে যাবে, বসতে পারবে, কিন্তু আসছে দীর্ঘদিন ধরে এই একই অবস্থা। মাস যাচ্ছে, বছর যাচ্ছে, কত বছর তো হয়েই গেল। তবু আশা করি যে হয়তো গোবিন্দ কোনোদিন আমার মুখ তুলে তাকাবে, হয়তো আবার হাঁটতে পারবে, চলতে পারবে, এটা আমি আশা করি। আমার ভগবানের কাছে, আমি ভগবানকে তো বিশ্বাস করি, ভগবানের কাছে এটা আমি আশা করি যে ভগবান একদিন হলেও মুখ তুলে তাকাবে। তো আপনি কি চাইছেন দর্শক বন্ধুদের কাছ থেকে বা আমাদের কাছ থেকে কি চাইছেন? শুধু আমার হাত দুটো জোর করে বলবো যে ওনার ফিজিওথেরাপি করে একটা লাস্ট চেষ্টা, মানে সবাই তো আশা করে দেখে যে লাস্ট চেষ্টা করে দেখি, যে ফিজিওথেরাপি করে বা একটু ওষুধ মানে যেরকমভাবে মানুষটা যে একটু পুরো হাঁটার দরকার নেই, উঠে বসুক, নিজে যেমন। এত বড় গরম, আমি কাজে থাকি, আমার বাচ্চা কানে শুনতে পায় না, কথা বলতে পারে না, গরমে এখানটা ছটফট করে মরে যায়। একটু ঠান্ডার জলের জন্য মানুষ একটু ছটফট করে মরে যাওয়ার মতন জল পায় না। জল যতক্ষণ না দেবো, যতক্ষণ না কেউ দেবে, ততক্ষণ তো উনি তো হাহাকার মরেই যেতে লাগে। আমি ছেলে আছে প্রতিবন্ধী, আমিও প্রতিবন্ধী হয়ে গেলাম। আচ্ছা, আপনার ছেলেও প্রতিবন্ধী? হ্যাঁ। আপনার ছেলের অসুবিধাটা কি? উনি কানে শুনতে পারে না, কথাও বলতে পারে না। আচ্ছা, কানেও শুনতে পায় না, কথাও বলতে পারে না। আচ্ছা, আপনি কতদিন ধরে এরকম শয্যাশায়ী হয়ে আছেন? 2016 সাল থেকে এখন 9 বছর হয়ে গেল। কি ঘটেছিল আপনার সঙ্গে? আমি একটা আলুর বস্তা নিয়ে পড়ে গেছিলাম, যাওয়ার পরে স্পাইনাল কর্ডে মানে ফ্র্যাকচার হয়ে যায়। তারপরে অনেক অপারেশন করেছিলাম পিজি হসপিটালে, কিন্তু কোনো সাকসেসফুল হয়নি। এখনো হয়নি সাকসেসফুল? না, কোনো কিছু। তো আপনি এখন নিয়মিত ডাক্তার দেখাতে পাচ্ছেন? না, অর্থ হবে পাচ্ছি না। টুকটাক একটু ওই নিজেরা একটু ওষুধপত্র যা হয় চলার মতো খাচ্ছি, এটুকু পাচ্ছি। মোটামুটি আপনি এখন আর কোনো রূপ কাজ করতে পারছেন না? কোনো রকম কোনো কাজ করতে পারি না। বসতেই পারে না, বসতেও পারি না ঠিক মতো। আপনি বসতেও পারেন না, তাই তো? না না। আপনার বর্তমানে কি কি শারীরিক অসুবিধা হচ্ছে? অসুবিধা এখন পাগুলো খুব টান ধরছে, মানে খিঁচ আসছে মনে হচ্ছে। আর মাঝে মাঝে দমেরও কষ্ট হয় একটু। আর মানে বেশি নড়াচড়া করতে পারি না, কোনো শক্তি পাই না, অবশ হয়ে আছে সম্পূর্ণ। চিকিৎসার জন্য কোনো রূপ হেল্প পাচ্ছেন? কেউ আশেপাশে হেল্প করছে? কেউ কোনো হেল্প করছে না। কত জানিয়েছি, কত জায়গায় কেউ কোনো হেল্প আমাকে সাহায্য করে। কোনো ক্লাব? না, কোনো ক্লাব, কোনো সংস্থা কেউ আমাকে একটু সাহায্য করলো না। সরকারি কোনো সরকারি কোনো সাহায্য পাচ্ছি না। আপনি পুরো 8 বছর ধরে এরকম? 8-9 বছরে পড়ে গেল। হ্যাঁ, এই 8-9 বছর পড়ে আছি। আপনার পরিবারের জন্য আপনি কোনো রূপ সাহায্য করতে না, পারছেন? আমি কিছুই করতে পারি না। মোটামুটি এমনিতেই শুয়ে থাকলে তো কোনো অনেক রকম কষ্ট, যন্ত্রণা, জ্বালা হচ্ছে শরীরে, মানসিক ডিপ্রেশন। হ্যাঁ, মাঝে মাঝে ব্রেনেরও একটু অ্যাটাক করছে, যে বাড়ির জন্য আমি কিছু করতে পারলাম না। নানান টেনশনের মধ্যে একটু মানে ঠিকঠাক কখন কি বলছি ঠিকঠাক মানে। বয়স কত আপনার এখন? এখন 40 হয়ে গেছে প্রায়। এত কম বয়সে এইরকম অবস্থায় পড়ে থাকা খুব। হ্যাঁ, 39-40-এর কাছাকাছি চলে এসেছে। সঙ্গে ছেলেটাও অসুস্থ। স্ত্রীর জন্য কিছু তেমন একটা করতে পারছেন না, তাই না? না। এইসব কথা চিন্তা ভাবনা করলে মনে কষ্ট আছে, তাই না? কষ্ট হচ্ছে। আমি একাই কাজ করি, একা কাজ করে সংসার চালাই, অনেক কষ্টে চালাই। সেই ঈশ্বর সেই কোনো রকম ভাবে দিন মানে সংসার চালানো, তারপর এরকম অসুস্থ এই যে জল বেডটা কিনতে হয়, ক্যাথিটার কিনতে হয়, পিছনে ঘা হয়ে আছে তার জন্য ওষুধ পাওয়া থেকে শুরু করে আপনার মানে ড্রেসিং করতে যা যা লাগে A to Z সব। আপনি ম্যানেজ করেন কি করে? আমি তো কাজ করি, অনেকগুলো বাড়িই কাজ করি। সেই আমার ভোর 5টা 10-15 কি খুব জোর 5:30 এর মধ্যে আমি কাজে চলে যাই। কটা পর্যন্ত করেন? রাত্রি পর্যন্ত কাজ? না, দুপুরবেলা 2টা-3টে নাগাদ আসি, আবার 4টেই চলে যায়, ওই 10:30 পৌনে 11টা বাজে। মানে সকাল 5:30 থেকে রাত্রি 11:30? হ্যাঁ। আমি জানি না আমি কি করে করি, ভগবানের ঈশ্বর মনে হয় আমাকে দিয়েই করিয়ে নেয়। আমি তো মাঝে মাঝে ভাবি যে আমি
এই এত কি করে করি, মনে হচ্ছে ঠাকুরই মনে হয় আমাকে দিয়েই করিয়ে নেয়, জানে দুটো দুটো অসহায় মানুষ, আমি না করলে কে দেখবে। ওই কারণে ভগবান আমাকে দিয়েই করিয়ে নেয়। এই একটা ছেলে, না একে কোনো কথা বোঝানো যায় না, বলা যায় না, শুনতে পায়। যদি বলি বাবা বাবাকে একটু জল দাও না, আমাকে নিজেও, আমি কত অসুস্থ, আমাকে নিজে উঠে করে খেতে হয়, কিন্তু আর বাচ্চা তো শুনতেই পায় না। বাচ্চার যে দোষ দেব, বাচ্চা তো শুনতেই পায় না, আবার বলতেও পারে না, বুঝিয়ে বলতেও পারে না যে মা তোমার কি হয়েছে বা বাবার কি হয়েছে, জল চাই। এই লোকটা আমার বাইরে শুয়ে শুয়ে হয়তো বললো বাবা একটু জল দাও না, জল শুধু কান অবধি তো যাচ্ছে না, ওই বেশ জল চাইতে চাইতে উনি চুপ হয়ে যায়। ওর চোখে চোখে যখন পড়ে তখন হয়তো জলটা দিল, নাহলে কানে তো শুনতে পায় না, শুনতে পেলে হয়তো ছুটে বাবাকে জলটা দিয়ে আসতো। মানে ইনি যে কী কষ্টে আছে একমাত্র ঈশ্বর ভগবান চায়, কেউ জানে না। আপনি কি চাইছেন এখন, মানে আপনাকে আমরা কেমনভাবে হেল্প করতে পারি, বা আমাদের যে দর্শক আছে তারা আপনাকে কেমনভাবে হেল্প করলে আপনার সুবিধা হয়? আমার একটু হেল্প বলতে, এখন তো পরিবারে তো খুব অচল সংসারটা, একটু যদি কোনো বিষয়ে একটু হেল্প করা যায়, কোনো অর্থ দিয়ে হোক বা কোনো কিছু, বা আমার চিকিৎসার জন্য কোনো যদি কোনো সুব্যবস্থা হয়, একটু সুব্যবস্থা হলে একটু আমার খুব ইচ্ছা আছে আর কি, যদি একটু উন্নতি হয়। মানে যদি আপনি আবার আপনার স্বাভাবিক জীবনে যদি ফিরে যেতে কিছু পারেন, স্বাভাবিক জীবনে ফিরে সম্পূর্ণ নাও যদি কিছুটাও আসতে পারি, আপনি আশা করেন আপনি ফিরে খুব আসতে আশা পারবেন? করি, হ্যাঁ, নিজে খুব চেষ্টা করি যে যদি কেউ একটু আমাকে সাহায্য করতো, হেল্প করতো, তাহলে মনে হয় আমি একটু ওঠার আপনার চেষ্টা স্বাভাবিক করতাম। জীবনে ফিরে আসতে পারতেন হ্যাঁ, আগের মতো করে, তাই না? আগের মতো করে একটু যদি ফিরতে পারতাম। আগে আপনি কি করতেন? আগে আমি রাজমিস্ত্রির কাজ করতাম। কোথায়? রাজমিস্ত্রি, ও রাজমিস্ত্রির কাজ করতেন, রাজমিস্ত্রির তাই তো? কাজ করতাম, হ্যাঁ হ্যাঁ। এখন সম্পূর্ণভাবে কর্মহীন, না, একদম কর্মহীন, সারাক্ষণে শুয়ে আছি। মানসিক অশান্তি আছে একটা, আর depression আছে। হ্যাঁ, সে তো চলছে, অশান্তি আসবেই। এইরকম অবস্থায় আপনি হাসছেন, মনে মানে এই খুশি রেখেছেন, আর কি এটা দেখে করবো বলুন, অবাক হচ্ছি। আমরা হলে পারতাম না। হ্যাঁ, হাসি কান্না নিয়ে তো চলতে হবে, আর তো কিছু করার নেই। যার জন্য নিজেকে একটু বোঝাতে হচ্ছে মনকে যে আর তো আমার কেউ কিছু করার নেই, এভাবে আমাকে চলতে বসে থাকতে হবে কোনো রকম, এই আর কি। দিদি, আমাদের সামর্থ্য অতি ক্ষুদ্র, তো সেই সামর্থ্য অনুযায়ী RSM টিভির পক্ষ থেকে আমরা আপনাদের হেল্প করব, এবং আমরা সমস্ত দর্শক বন্ধুদের কাছে এটা আবেদন জানাবো যাতে আপনাদের পাশে এসে দাঁড়ায়, ওনাদের সাহায্যের হাত আপনাদের দিকে বাড়িয়ে দেয়, যাতে দাদার চিকিৎসার সুবন্দোবস্ত হয়, দাদা যাতে আবার পুনরায় তার স্বাভাবিক সুস্থ জীবনে ফিরে আসতে পারে। আমরা দর্শক বন্ধুদের কাছে আবেদন জানাবো, এবং আমরা আমাদের ক্ষমতা মতন আপনাদের আজকে কিছু হেল্প করে যাব, এবং আমরা এই হেল্প আপনাদের জন্য প্রতি 10 দিন অন্তর অন্তর করতে থাকবো, ঠিক আছে? যতটা আমাদের পক্ষে সম্ভব, আর বাকি লোকেদের কাছে আপনাদের পাশে যাতে দাঁড়ায় তার জন্য আমরা আবেদন করব। বাবা ধরো, ধরো নি। রেখে এসো, খাটে রেখে এসো। দর্শক বন্ধুরা, আজকে আমরা RSM টিভির পক্ষ থেকে চলেছি একজন অসহায় ভদ্রমহিলাকে সামান্য সাহায্য তুলে দেওয়ার জন্য। এই অসহায় ভদ্রমহিলা একাধারে একজন অসুস্থ স্বামী স্ত্রী এবং একজন প্রতিবন্ধী ছেলের মা, কিন্তু তিনি কোনো কিছুতে দমে না গিয়ে মা দশভুজার মতন লড়াই করে চলেছেন অসুস্থ স্বামী এবং প্রতিবন্ধী ছেলেকে নিয়ে। আমরা ধীরে ধীরে ওনার বাড়ির দিকে এগোতে শুরু করলাম। এখন ওনার বাড়িতে আমরা পৌঁছে গেছি। আমরা দিদিকে দেখতে পাচ্ছি এবং ওনার স্বামীকে দেখতে পাচ্ছি। ওনার স্বামী একটা খাটে শয্যাশায়ী হয়ে আজ 8-9 বছর পড়ে আছেন।
আপনার নাম কি? আমার নাম কৃষ্ণপদ মণ্ডল। বাড়িতে কে কে আছে? বাড়িতে মা বাবা আছে, আর আমি এই তো পড়ে আছি, আর একটা ছেলে আছে প্রতিবন্ধী, আমিও প্রতিবন্ধী হয়ে গেলাম। আচ্ছা, আপনার ছেলেও প্রতিবন্ধী? হ্যাঁ, আপনার ছেলের অসুবিধাটা কি? উনি কানে শুনতে পারে না, কথাও বলতে পারে না। আচ্ছা, কানেও শুনতে পায় না, কথাও বলতে পারে না? পারে না। আচ্ছা, আপনি কতদিন ধরে এরকম শয্যাশায়ী হয়ে আছেন? 2016 সাল থেকে এখন 24 আর 9 বছর হয়ে গেল। কি ঘটেছিল আপনার সঙ্গে? আমি একটা আলুর বস্তা নিয়ে পড়ে গেছিলাম, যাওয়ার পরে স্পাইনাল কর্ডে মানে ফ্র্যাকচার হয়ে যায়। তারপরে অনেক অপারেশন করেছিলাম পিজি হসপিটালে, কিন্তু কোনো সাকসেসফুল হয়নি। এখনো হয়নি সাকসেসফুল? না, কোনো কিছু। তো আপনি এখন নিয়মিত ডাক্তার দেখাতে পাচ্ছেন? না, অর্থ হবে পাচ্ছি না। টুকটাক একটু ওই নিজেরা একটু ওষুধপত্র যা হয় চলার মতো খাচ্ছি, এটুকু পাচ্ছি। মোটামুটি আপনি এখন আর কোনো রূপ কাজ করতে পারছেন না, কোনো রকম কোনো কাজ করতে পারি না। কিন্তু বসতেই পারে না। বসতেও পারি না ঠিক মতো। আপনি বুঝতেও পারেন না, তাই তো? না না। আপনার বর্তমানে কি কি শারীরিক অসুবিধা হচ্ছে? অসুবিধা এখন পাগুলো খুব টান ধরছে, মানে ওর খিঁচ আসছে মনে হচ্ছে। আর মাঝে মাঝে দমেরও কষ্ট হয় একটু। আর মানে বেশি নড়াচড়া করতে পারি না, কোনো শক্তি পাই না, অবশ হয়ে আছে সম্পূর্ণ। চিকিৎসার জন্য কোনো রূপ হেল্প পাচ্ছেন? কেউ আশেপাশে না, হেল্প আমার করছে? কেউ কোনো হেল্প করছে না। কত জানিয়েছি, কত জায়গায় কেউ কোনো হেল্প আমাকে সাহায্য করে। কোনো ক্লাব? না, কোনো ক্লাব, কোনো সংস্থা কেউ আমাকে একটু সাহায্য করলো না। সরকারি কোনো সাহায্য পাচ্ছেন? সরকারি কোনো সাহায্য পাচ্ছি না। আপনি পুরো 8 বছর ধরে এরকম 8-9 বছরে পড়ে গেল। হ্যাঁ, এই 8-9 বছর পড়ে আছি। আপনার পরিবারের জন্য আপনি কোনো রূপ সাহায্য করতে না, পারছেন আমি এখন? কিছুই করতে পারি না। মোটামুটি এমনিতেই শুয়ে থাকলে তো কোনো অনেক রকম কষ্ট, যন্ত্রণা, জ্বালা হচ্ছে শরীরে। মানসিক ডিপ্রেশন আসছে? হ্যাঁ, মাঝে মাঝে ব্রেনেরও একটু অ্যাটাক করছে, যে বাড়ির জন্য আমি কিছু করতে পারলাম না। নানান টেনশনের মধ্যে একটু মানে ঠিকঠাক কখন কি বলছি ঠিকঠাক মানে। বয়স কত আপনার এখন? এখন 40 হয়ে গেছে প্রায়। এত কম বয়সে এইরকম 39 অবস্থায় পড়ে থাকা খুব হ্যাঁ, দুঃখের। 39-40-এর কাছাকাছি চলে এসেছে। সঙ্গে ছেলেটাও অসুস্থ? ছেলেটাও অসুস্থ। স্ত্রীর জন্য কিছু তেমন একটা করতে পারছেন না, তাই না? না না, এইসব কথা চিন্তা ভাবনা করলে মনে কষ্ট আসে, তাই না? কষ্ট হচ্ছে। আপনি কি চাইছেন এখন? মানে আপনাকে আমরা কেমনভাবে হেল্প করতে পারি, বা আমাদের যে দর্শক আছে তারা আপনাকে কেমনভাবে হেল্প করলে আপনার সুবিধা হয়? আমার একটু হেল্প বলতে, এখন তো পরিবারে তো খুব অচল সংসারটা, একটু যদি কোনো বিষয়ে একটু হেল্প করা যায়, কোনো অর্থ দিয়ে হোক বা কোনো কিছু, বা আমার চিকিৎসার জন্য কোনো যদি কোনো সুব্যবস্থা হয়, একটু সুব্যবস্থা হলে একটু আমার খুব ইচ্ছা আছে আর কি, যদি একটু উন্নতি হয়। মানে যদি আপনি আবার আপনার স্বাভাবিক জীবনে যদি ফিরে যেতে কিছু পারেন? স্বাভাবিক জীবনে ফিরে সম্পূর্ণ নাও, যদি কিছুটাও আসতে পারি। আপনি আশা করেন আপনি ফিরে খুব আসতে আশা পারবেন? করি, হ্যাঁ, নিজে খুব চেষ্টা করি যে যদি কেউ একটু আমাকে সাহায্য করতো, হেল্প করতো, তাহলে মনে হয় আমি একটু ওঠার আপনার চেষ্টা স্বাভাবিক করতাম। জীবনে ফিরে আসতে পারতেন হ্যাঁ, আগের মতো করে, তাই না? আগের মতো করে একটু যদি ফিরতে পারতাম। আগে আপনি কি করতেন? আগে আমি রাজমিস্ত্রি কাজ করতাম। কোথায়? রাজমিস্ত্রি। ও রাজমিস্ত্রির কাজ করতেন, তাই তো? কাজ করতাম, হ্যাঁ হ্যাঁ। এখন সম্পূর্ণভাবে কর্মহীন? না, একদম কর্মহীন, সারাক্ষণে শুয়ে আছি। মানসিক অশান্তি আছে একটা, আর depression আছে। হ্যাঁ, সে তো চলছে, অশান্তিটা আসবেই। এইরকম অবস্থায় আপনি হাসছেন মনে, মানে এই খুশি রেখেছেন, আর কি এটা দেখে করবো না। অবাক হচ্ছি। আমরা হলে পারতাম না। হ্যাঁ, হাসি কান্না নিয়ে তো চলতে হবে, আর তো কিছু করার নেই। যার জন্য নিজেকে একটু বোঝাতে হচ্ছে মনকে যে আর তো আমার কেউ কিছু করার নেই, এভাবে আমাকে চলতে বসে থাকতে হবে কোনো রকম, এই আর কি। ঠিক আছে। দাদা হাসতে হাসতে তার বেদনাময় জীবনের স্মৃতিগুলোকে আমাদের সামনে একের পর এক তুলে ধরছিলেন। আপনারা দাদার হাসি মুখ দেখে ভাবতেই পারেন লোকটি হয়তো বেশ খুশিতেই আছে, কিন্তু না বন্ধু, এই হাসির পিছনে লুকিয়ে আছে গভীর ক্ষত, যন্ত্রণা, ব্যথা, বেদনা আর হাহাকার। জীবনের একের পর এক হতাশাগুলোকে গিলে ফেলে দাদা আমাদের সামনে হাসি মুখে কথা বলছিলেন। আমার চোখে জল আসছিল দাদার হাসি মুখ দেখে। আপনার যে স্বামীর এইরকম অবস্থা কতদিনের? 16 সাল থেকে এই 24 সাল। 16 সাল থেকে 24 সাল পর্যন্ত চলছে? 16 সালের আপনার 2016 12ই ফেব্রুয়ারি
আমার সারা জীবন মনে থাকবে এই কথাটা, যে এরকম টাইমে আমার স্বামী 3:30টার সময় পড়ে গিয়েছিল। আর সেই যে পড়ে গেল, পড়ে যাওয়ার সঙ্গে সঙ্গে ওনার শরীরটাই যেন একদম ঘরে গেল, সেইখান দিয়ে যে মানুষটা শুয়েই গেল, আজও ওটা বসতেই পারলো না, আজ পর্যন্ত বসতে পারেননি? আজও অবধি বসতে পারিনি। কিছুদিন মনে করেছিলাম যে হয়তো কিছুদিন পরে ভালো হয়ে যাবে, বসতে পারবে, কিন্তু আসছে দীর্ঘদিন ধরে এই একই অবস্থা। মাস যাচ্ছে, বছর যাচ্ছে, কত বছর তো হয়েই গেল। তবু আশা করি যে হয়তো গোবিন্দ কোনোদিন আমার মুখ তুলে তাকাবে, হয়তো আবার হাঁটতে পারবে, চলতে পারবে, এটা আমি আশা করি। আমার ভগবানের কাছে, আমি ভগবানকে তো বিশ্বাস করি, ভগবানের কাছে এটা আমি আশা করি যে ভগবান একদিন হলো মুখ তুলে তাকাবে। তো আপনি কি চাইছেন দর্শক বন্ধুদের কাছ থেকে বা আমাদের কাছ থেকে কি চাইছেন? শুধু আমার হাত দুটো জোর করেই বলবো যে তো ওনার ফিজিওথেরাপি করে একটা লাস্ট চেষ্টা, মানে সবাই তো আশা করে দেখে যে লাস্ট চেষ্টা করে দেখি, যে ফিজিওথেরাপি করে বা একটু ওষুধ মানে যেরকমভাবে মানুষটা একটু পুরো হাঁটার দরকার নেই, উঠে বসুক, নিজে যেমন এত বড় গরম, আমি কাজে থাকি, আমার বাচ্চা কানে শুনতে পায় না, কথা বলতে পারে না, গরমে এখানটা ছটফট করে মরে যায়। একটু ঠান্ডার জলের জন্য মানুষ একটু ছটফট করে মরে যাওয়ার মতো জল পায় না। জল যতক্ষণ না দেবো, যতক্ষণ না কেউ দেবে, ততক্ষণ তো উনি তো হাহাকার মরেই যেতে লাগে। আমি তো কখনো কাজ থেকে ফেরত আসি, এসে ওনাকে একটু জল দিয়ে যাই, বা ছেলেকে ফোন করি সিকিউরিটি গার্ডের কাছে বা কারোর কাছে। এখানে অনেক বন্ধুরা আমাকে সাহায্য করে, যে ভাড়া থাকে এখানে প্রতিটা মানুষের আমাকে এইটুকু সাহায্য করে, যে আমি ফোন করলাম যে একটু জল দাও, বলি ভাই আমার একটু চয়ন একটু জল দাও না, আমার ছেলের নাম চয়ন, তো জল দাও না, বা মাসি তোমার জামাইকে একটু জল দাও না, এসে দেয়। কারণ উনি তো সেই একদম সদ্য বাচ্চার থেকেও খারাপ হয়ে গেছে না, ওনার মুখের কাছে কোনো জিনিস আমি আমার ছেলের মানসিকের জন্য 3 দিনের জন্য বাড়িতে গিয়েছিলাম, তার কার কাছে রেখে দেবো, এইখানে মানুষদের কাছেই রেখে গিয়েছিলাম, যাতে ওনার মুখের কাছে একটু জল দিতে পারে আর এক মুঠো ভাত দিতে পারে, আর কিচ্ছু না। আশেপাশের লোক সাহায্য করেছে? আশেপাশের লোক সাহায্য করেছে, সবাই মিলে জল দিয়েছে, সবাই মিলে খেতে দিয়েছে, সবটা করেছে। আপনার ছেলের অসুবিধাটা কি? আমার ছেলে ছোট থেকে কানে শুনতে পারে না, কথা বলতে পারে না, আচ্ছা আচ্ছা। যার জন্য কানে শুনতে পায় না বলে ওকে বোঝানোটা খুব দুষ্কর ব্যাপার হয়ে যায়, যেহেতু বোঝে না, কথা বলতে পারে না। তো আপনি তো আপনার বাড়ির একমাত্র ইনকাম করেন, তাই তো? আমি একাই কাজ করি, একা কাজ করে সংসার চালাই, অনেক কষ্টে চালাই, সেই ঈশ্বর সেই কোনো রকম ভাবে দিন মানে সংসার চালানো, তারপর এরকম অসুস্থ এই যে স্বামীকে দেখা। জল বেডটা কিনতে হয়, ক্যাথিটার কিনতে হয়, পিছনে ঘা হয়ে আছে তার জন্য ওষুধ পাগলার থেকে শুরু করে আপনার মানে ড্রেসিং করতে যা লাগে A to Z সব। আপনি ম্যানেজ করেন কি করে? আমি তো কাজ করি, অনেকগুলো বাড়িই কাজ করি, সেই আমার ভোর 5টা 10-15 কি খুব জোর 5:30 এর মধ্যে আমি কাজে চলে যাই। কটা পর্যন্ত করেন? রাত্রি পর্যন্ত কাজ? না, দুপুরবেলা 2টা-3টে নাগাদ আসি, আবার 4টেই চলে যাই, ওই 10:30 পৌনে 11টা বাজে। মানে সকাল 5:30 থেকে রাত্রি 11:30? হ্যাঁ। আমি জানি না আমি কি করে করি, ভগবানের ঈশ্বর মনে হয় আমাকে দিয়েই করিয়ে নেয়। আমি তো মাঝে মাঝে ভাবি যে আমি এই এত কি করে করি, মনে হচ্ছে ঠাকুরই মনে হয় আমাকে দিয়েই করিয়ে নেয়, জানে দুটো অসহায় মানুষ, আমি না করলে কে দেখবে, ওই কারণে ভগবান আমাকে দিয়েই করিয়ে নেয়। এই একটা ছেলে, না একে কোনো কথা বোঝানো যায় না, বলা যায় না, শুনতে পায়, যদি বলি বাবাকে একটু জল দাও না, আমাকে নিজেও আমি কত অসুস্থ, আমাকে নিজে উঠে করে খেতে হয়, কিন্তু আর বাচ্চা তো শুনতেই পায় না, বাচ্চার যে দোষ দেবো, বাচ্চা তো শুনতেই পায় না, আবার বলতেও পারে না, বুঝিয়ে বলতেও পারে না যে মা তোমার কি হয়েছে বা বাবার কি হয়েছে, জল চাই। এই লোকটা আমার বাইরে শুয়ে হয়তো বললো বাবা একটু জল দাও না, জল শুধু কান অবধি তো যাচ্ছে না, ওই বেশ জল চাইতে উনি চুপ হয়ে যায়, ও চোখে যখন পড়ে তখন হয়তো জলটা দিল, নাহলে কানে তো শুনতে পায় না, শুনতে পেলে হয়তো ছুটে বাবাকে জলটা দিয়ে আসতো। মানে এই নিজে কী কষ্টে আছে একমাত্র ঈশ্বর ভগবান চাই, কেউ জানে না। মাসিমা, আপনারা কি হেল্প করেন, তাই তো? হ্যাঁ, আপনারা না, একটু মাসে পাশে থাকবেন, আমার পাশেই আছে। আমরাও থাকবো পাশে, আপনারা একটু হেল্প করবেন এনাদের। হ্যাঁ, help তো আপনারা তো সব বুঝতে পারছেন কেমন অবস্থায়, এনারা খুব দুর্বিষহ অবস্থায় আছেন, তাই তো? জল দেওয়া থেকে ঠাকুর দেওয়া আমার সব করি। আপনারা সব করেন, তাই তো? হ্যাঁ।
দিদি, আমাদের সামর্থ্য অতি ক্ষুদ্র, তো সেই সামর্থ্য অনুযায়ী RSM টিভির পক্ষ থেকে আমরা আপনাদের হেল্প করব এবং আমরা সমস্ত দর্শক বন্ধুদের কাছে এটা আবেদন জানাবো যাতে আপনাদের পাশে এসে দাঁড়ায়, ওনাদের সাহায্যের হাত আপনাদের দিকে বাড়িয়ে দেয়, যাতে দাদার চিকিৎসার সুবন্দোবস্ত হয়, দাদা যাতে আবার পুনরায় তার স্বাভাবিক সুস্থ জীবনে ফিরে আসতে পারে। আমরা দর্শক বন্ধুদের কাছে আবেদন জানাবো এবং আমরা আমাদের ক্ষমতা মতন আপনাদের আজকে কিছু হেল্প করে যাব এবং আমরা এই হেল্প আপনাদের জন্য প্রতি 10 দিন অন্তর অন্তর করতে থাকব, ঠিক আছে, যতটা আমাদের পক্ষে সম্ভব। আর বাকি লোকেদের কাছে আপনাদের পাশে যাতে দাঁড়ায় তার জন্য আমরা আবেদন করব। আজকে আমরা RSM টিভির পক্ষ থেকে দিদিকে সামান্য সাহায্য তুলে দিলাম। আমরা জানি এই সাহায্য দিদির পক্ষে যথেষ্ট নয়, তাও আমরা আমাদের ক্ষমতা মতো দিদিকে সামান্য সাহায্য করলাম। দিদির স্বপ্ন হলো দাদাকে পুনরায় সুস্থ স্বাভাবিক জীবনে ফিরিয়ে আনবেন। এই স্বপ্ন তখনই বাস্তবে রূপায়িত হওয়া সম্ভব যখন দর্শক বন্ধুরা আপনারা দিদিকে আপনাদের সাহায্যের হাত বাড়িয়ে দেবেন। তখনই দিদির স্বপ্ন বাস্তব রূপ লাভ করবে, যখন আপনারা আপনাদের সাহায্যের হাত বাড়িয়ে দেবেন। দিদি, আমরা আপনাদের কাছে আবার আসবো, আমরা হাত জোড়ো করে বলছি, সমস্ত দর্শককে আবেদন জানাচ্ছি যাতে আপনাদের পাশে দাঁড়ায়, দাদার পাশে দাঁড়ায়। উনি অসুস্থ মানুষ, এতদিন ধরে পড়ে আছে, দীর্ঘ 8 বছর ধরে বিছানায় শয্যাশায়ী। আপনার অক্লান্ত পরিশ্রম পরিবারের জন্য আমরা কুর্নিশ জানাচ্ছি, আপনাকে ধন্যবাদ জানাচ্ছি। আমরা RSM টিভির পক্ষ থেকে যৎসামান্য একটু সাহায্য করে গেলাম। আমরা 10 থেকে 15 দিন অন্তর এসে আমরা এমনি ধরনের সাহায্য করে যাব। আর আমরা দর্শকের কাছে এবং সহানুদ্ধয় মানুষের কাছে আবেদন করছি তারা যেন আপনাদের এই সাহায্যের হাত বাড়িয়ে দেয় এবং আমরাও যাতে পরে আরও ফিজিওথেরাপিস্টের জন্য আমরা আবেদন করছি যে যাতে দাদার ফিজিওথেরাপিস্ট করা যায়, করে ওনাকে আবার পুনরায় আগের জীবনে ফিরিয়ে আনা যায়, ঠিক আছে। আমরা RSM টিভির পক্ষ থেকে সব রকম প্রচেষ্টা আমরা আপনাদের জন্য করব। আমরা তাহলে আসি, ভালো থাকবেন। আসি দিদি, ঠিক আছে, ভালো থাকবেন। মাসিমা, তো আমরা আবার আসবো, চিন্তা করার কিছু নেই। হ্যাঁ, আমরা আসবো, আশা করি ঈশ্বর যদি চায় তাহলে দাদার চিকিৎসার সুব্যবস্থা অবশ্যই হবে, কেউ আটকাতে পারবে না, ঠিক আছে। আজকে যদি দিদির বাড়িতে না আসতাম তাহলে কাকে প্রকৃত ভালোবাসা বলে, কাকে প্রকৃত স্ত্রী বলে তা আমার কোনোদিনই হয়তো জানা হতো না। একজন স্ত্রী তার স্বামীর জন্য কতটা করতে পারে, কতটা ভালোবাসা দিতে পারে তার স্বামীকে, কতটা ডেডিকেশন দিতে পারে তার স্বামীর প্রতি, কতটা কেয়ার নিতে পারে তার স্বামীর, তা যদি আমি দিদিকে না দেখতাম তাহলে কখনোই হয়তো আমার জানা হতো না। আজকে আমি বুঝতে পারলাম দাদা দিদির মধ্যে যে ভালোবাসা তা সত্যি স্বর্গীয় ভালোবাসা। এদের জুড়ি স্বর্গ থেকেই বানানো হয়েছে। অবশেষে RSM টিভির পক্ষ থেকে আমরা দর্শক বন্ধুদের কাছে করজোরে আবেদন জানাই, দয়া করে আপনারা এই পবিত্র স্বর্গীয় ভালোবাসার পাশে দাঁড়ান। আপনাদের সাহায্য সহযোগিতা এই ভালোবাসার পরমায়ুকে আরও অনেক দিন দীর্ঘায়িত করবে। ভদ্রমহিলা দিন রাত ভগবানের কাছে চোখের জল ফেলে চলেছেন, ভগবানের কাছে প্রার্থনা করে চলেছেন যাতে তিনি তার স্বামীকে সুস্থ জীবন ফিরিয়ে দিতে পারেন। দর্শক বন্ধুরা, আপনারাই তো ভগবান, দয়া করে এগিয়ে আসুন না। আপনাদের সাহায্য এবং সহযোগিতা পেলে এই ভদ্রলোকটি পুনরায় তার সুস্থ স্বাভাবিক জীবনে ফিরতে পারবে। সকলে মিলে আমরা এইটুকুন সাহায্য কি এই ভদ্র মহিলার ভদ্র লোকটিকে করতে পারবো না?
আপনারা দয়া করে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং আমাদের এই ভিডিওকে বহু মানুষের মধ্যে ছড়িয়ে দিন, যাতে তারাও এগিয়ে আসে এবং সাহায্যের হাত বাড়িয়ে দেয় এই ভদ্র মহিলার দিকে এবং এই ভদ্র মহিলাকে একটা সুস্থ স্বাভাবিক জীবন উপহার দিতে সাহায্য করতে পারেন। আমাদের কাজ হলো সমাজের প্রতিটা স্তরের মানুষকে উদ্বুদ্ধ করা, যাতে তারা অসহায়, নিপীড়িত, হতদরিদ্র মানুষদের পাশে এসে দাঁড়ায় এবং সাহায্যের হাত বাড়িয়ে দিয়ে তাদের মুখে হাসি ফোটায়। এই কর্মকাণ্ডে যদি আমাদের এগিয়ে যেতে হয়, এই কর্মযজ্ঞে যদি আমাদের এগিয়ে যেতে হয়, তাহলে আপনাদের সাহায্য, সহানুভূতি আমাদের একান্তই কাম্য। আসুন না সবাই একসাথে হাতে হাত রেখে এক নতুন সমাজ গড়ে তুলি। রেখে আসো, খাতা রেখে আসো।